Hi dear student, welcome to my channel EM Education। এই চ্যানেলে আমি পিএইচডির খবর, বিভিন্ন চাকরির খবর এবং সেই সঙ্গে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ভিডিও আপলোড করে থাকি। প্রাইমারি, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, সেই সঙ্গে অন্যান্য পরীক্ষাগুলো। তাই তোমরা এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যারা বিহার স্টেটের ফর্ম ফিল আপ করেছো এবং বাংলা বিষয়ে প্রস্তুতি নিচ্ছ, আমি আজকের ভিডিওটি তোমাদের জন্য আলোচনা করব। এর আগে আমি মেঘনাদ বধ কাব্যের চতুর্থ সর্গ আলোচনা করে দিয়েছি। আজকে আমি নাটকের ইউনিট থেকে একটি গুরুত্বপূর্ণ নাটক রাসপুরী, সেই নাটকটি সম্পর্কে আলোচনা করব। তাই তোমরা আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ করবে না। কেননা আমি এমন কিছু বিষয় থাকে যেগুলো লেখা হয়ে ওঠে না, কিন্তু আমি মৌখিকভাবে আলোচনা করে দিই। তাই তোমরা যদি স্কিপ করে যাও তাহলে হয়তো কোনো একটা ইম্পর্টেন্ট শব্দ, কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় মিস করে যেতে পারো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চলো দেরি না করে আজকে আমরা আলোচনা শুরু করি, ঠিক আছে? রাসপুরী লিখেছেন কে? মন্মথ রায়। মন্মথ রায়, এটা আমরা জানি, তিনি বাংলা সাহিত্যের যে একাঙ্ক নাটক যেগুলো, তার স্রষ্টা বলা যেতে পারে, ঠিক আছে? তো আজকে তার রাসপুরী নাটকটি সম্পর্কে আমরা আলোচনা করব। নাটকটি শুরু হচ্ছে যেভাবে, দেখো, কোশল নামক একটা রাজ্য বা দেশ, তার রাজধানী হচ্ছে শ্রাবস্তী। এখানে কিন্তু প্রথমেই প্রশ্নটা চলে আসবে, কোশলের রাজধানীর নাম কি? শ্রাবস্তী। বা এর এই যে রাসপুরী যে নাটকটি রয়েছে, এই নাটকটির যে পটভূমি, সেই পটভূমিটি কোথায়? সেটা হচ্ছে, এই নাটকের পটভূমি হচ্ছে শ্রাবস্তী। তাহলে নাটকটি শুরু হচ্ছে এভাবে, কোশল রাজ্যের রাজধানী শ্রাবস্তী। রাজা প্রসেনজিতের রাজপ্রাসাদ, মধ্যস্থ মহাসমারোহে সজ্জিত উদ্যান ভবন, বাহিরে পূর্ণিমার জ্যোৎস্না স্নাত কুঞ্জ বীথি, সম্মুখে শ্বেত পাথরের অঙ্গনে ঝর্ণা, কক্ষ মধ্যে সহস্র প্রদীপের পূর্ণদীপ্তি। তাহলে নাটকটি শুরু হলো এভাবে, যেখানে দেখা যাচ্ছে কোশল নামক রাজ্যের যে রাজধানী, তার নাম হচ্ছে শ্রাবস্তী, অর্থাৎ নাটকের পটভূমি হচ্ছে শ্রাবস্তী। এবং সেই রাজ্যের যে রাজা, তার নাম হচ্ছে প্রসেনজিৎ। এবং সেখানে দেখা যাচ্ছে এই যে প্রসেনজিৎ রাজার যে রাজপ্রাসাদ, সেটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। সেই সঙ্গে রাজার যে উদ্যান, সেটাও সুন্দর করে সাজানো হয়েছে। এবং বাহিরে পূর্ণিমার জ্যোৎস্না স্নাত কুঞ্জ বীথি, সামনে একটা ঝর্ণা, আর কক্ষের ভিতরে সহস্র প্রদীপের পূর্ণদীপ্তি। সহস্র প্রদীপের পূর্ণদীপ্তি, ঠিক আছে? বাহিরে হচ্ছে পূর্ণিমা। প্রশ্ন তো চলে আসতে পারে, বাইরে পূর্ণিমা না জ্যোৎস্না? উত্তর হয়ে যাবে পূর্ণিমা। তারপরে কি রয়েছে দেখো, চৈত্র মাসের বসন্ত উৎসব, আজ কনিষ্ঠ কুমার রাজশেখরের ৩য় বার্ষিক জন্মতিথি বলিয়া বসন্তোৎসবের বিচিত্র গরিমা সমধিক বর্ধিত। আজকেও চৈত্র মাস এবং বসন্তকালেই চলছে। ঠিক এই নাটকটির শুরুতেই হচ্ছে চৈত্র মাস, বসন্ত উৎসব পালন করা হচ্ছে। আর আজকের দিনটাতে রাজা প্রসেনজিতের যে কনিষ্ঠ পুত্র, তার নাম রাজশেখর, তার হচ্ছে বার্ষিক জন্মতিথি, এবং সেই জন্যই এই বসন্ত উৎসবের আনন্দটা আরও বেড়ে গেছে। তাহলে এখানে আমরা কিছু ইনফরমেশন পেয়ে গেলাম। প্রথমত, কি মাস? চৈত্র মাস। কি উৎসব? বসন্ত উৎসব। কেন এই উৎসব আরও সুন্দর করে করা হয়েছে? কারণ হচ্ছে আজকে কনিষ্ঠ কুমার, তার হচ্ছে জন্মতিথি। এখানে একটা প্রশ্ন, রাজার কনিষ্ঠ পুত্রের নাম কি? উত্তর রাজশেখর। পরের প্রশ্ন, রাজশেখরের কত বছর বয়স? উত্তর 3 বছর, ঠিক আছে? তাহলে রাজার কনিষ্ঠ পুত্র রাজশেখর এবং আর 3 বছর তার বয়স চলছে, ঠিক আছে? তারপরে কি রয়েছে দেখি, কুঞ্জবীথির অন্তরালে ঝর্ণার চারিপাশে প্রাসাদ কক্ষের মধ্যে আবির কুঙ্কুম ও রং লইয়া রাজান্তপুরের নরনারী উৎসব মস্ত। এবং সেই বসন্ত উৎসব, সেই সঙ্গে রাজশেখরের জন্মতিথি, সমস্ত কিছু মিলিয়ে সেই যে শ্রাবস্তীর যে নরনারী, তারা আজকে আবির কুঙ্কুম এবং রং নিয়ে খেলায় মেতে উঠেছেন। তারপরে পর্দা উত্তোলন হলে দেখা গেল, দৃশ্যপট উত্তোলিত হইলে দেখা গেল সেই পরিপূর্ণ উৎসবের উন্মত্ত বিশৃঙ্খলতা, আর শোনা গেল অজস্র কণ্ঠের বিচিত্র কলগান।
সহসা ভেরি ও দামামা বাজিয়া উঠিল। তৎক্ষণাৎ পুরুষগণ রাজা এবং নারীগণ রানী রানী বলিয়া চিৎকার করিয়া সকলে কক্ষ মধ্যে যথাশীঘ্র সমাবেত হইলেন। এই হলো আমাদের নাটকের শুরুটা, এবং নাটকটা শুরু হচ্ছে। এবার তাহলে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই, তোমরা কোথাও কাটবে না। প্রথম প্রশ্ন তোমাদের জন্য আজকে, মন্মথ রায়ের রাজপুরী নাটকটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? তোমাদের জন্য প্রথমেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হয়ে যাবে 1330 বঙ্গাব্দের শ্রাবণ মাসে ভারতবর্ষ পত্রিকা। এবং তোমাদের জন্য আজকের 100% কমন প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মন্মথ রায়ের রাজপুরী নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর ভারতবর্ষ পত্রিকায়। কত বঙ্গাব্দে? 1332 বঙ্গাব্দে শ্রাবণ মাসে, এবং সাল হয়ে যাবে 1925। ঠিক আছে, আশা করব তোমরা বুঝতে পেরেছো। কোথাও অসুবিধা হলে অবশ্যই জানাবে। চলো 2 নম্বর প্রশ্ন দেখে নিই। রাজপুরীর একটি কক্ষের মধ্যে কয়টি দরজা রয়েছে? উত্তর, রাজপুরীর একটি কক্ষের মধ্যে 3টি দরজা রয়েছে। ঠিক আছে, তার মধ্যে 2 দিকের যে 2টি দরজা রয়েছে সেগুলো অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং মধ্যেরটি হচ্ছে সুবিশাল। তাহলে 2 দিকে 2টি, টোটাল 3টি দরজা, তার মধ্যে পার্শ্ব দরজাগুলো ছোট, কিন্তু মাঝখানের দরজাটি অনেক বড়। এই হলো আমাদের দরজা, এই হলো আমাদের দরজা। ঠিক আছে, 3টা দরজা। এবার হচ্ছে আমরা এতক্ষণে জানতে পেরেছি রাজার নাম হচ্ছে প্রসেনজিৎ, কিন্তু তার রানীর নাম আমরা এতক্ষণ জানতে পারিনি। রানীর নাম কি? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজার নাম হচ্ছে বাসব ক্ষত্রিয়া এবং রাজা হচ্ছেন প্রসেনজিৎ। এই রানীর নাম কি? বাসব ক্ষত্রিয়া। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, কেননা বিহার যে পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে পরীক্ষাগুলো হয় সাধারণত এই ধরনের প্রশ্নগুলোই আসে, খুব একটা ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন আসে না। 4 নম্বর প্রশ্ন দেখে নিই। রানী কাকে কী উদ্দেশ্যে নিমন্ত্রণ করে এনেছেন? যখন নাটকটি শুরু হচ্ছে তখনই দেখা যাবে এই দৃশ্যটি, কোনো একজন ব্যক্তিকে রানী স্পেশালি নিমন্ত্রণ করে নিয়ে এসেছেন। সেই ব্যক্তিটি কে ছিলেন? উত্তর চলো দেখে নিই। কুমার রাজশেখরের জন্মতিথি উপলক্ষে কলা ভবনে, বিশ্বভারতীতে কলা ভবন রয়েছে, রানী কপিলাবস্তু থেকে তার পিতা সাক্ষ্য রাজার সভাকবি কবি শেখরকে নিমন্ত্রণ করে এনেছেন। তাহলে রানী কাকে নিমন্ত্রণ করে এনেছেন? রানী রাজশেখরের জন্মতিথি উপলক্ষে তার যে নিজের দেশ, রানীর যে নিজের দেশ, পিতার দেশ, সেটা হচ্ছে কপিলাবস্তু। সেখান থেকে তার পিতা সাক্ষ্য রাজা, সেই সাক্ষ্য রাজার সভাকবি কবি শেখরকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছেন। তাহলে প্রশ্ন হতে পারে কবি শেখর একজন কবি বা সাক্ষ্য রাজার সভাকবি। প্রশ্ন হতে পারে রানীর পিতার নাম কি? রানীর পিতার নাম হচ্ছে সাক্ষ্য রাজা। ঠিক আছে, এবং আমি তোমাদের এর প্রসঙ্গে বলে নিই, এই কবির সঙ্গে একটা সময় ছিল যখন রানী কবিকে ভালোবাসতেন, তার প্রতি তার দুর্বলতা ছিল এবং সেই দুর্বলতা আজও রয়ে গেছে। সে বারবার এই ঘটনা ব্যক্ত করেছিল। 5, বন্ধুত্বের দান ভিন্ন আমরা অন্য দান গ্রহণ করি না। এই তাৎপর্যপূর্ণ উক্তিটি কে কার প্রতি করেছেন? উত্তর, ভগবান বুদ্ধ রাজার প্রতি করেছেন। আসলে আজ থেকে 16 বছর আগে রাজা প্রসেনজিৎ এই বুদ্ধ সঙ্গে সেখানকার সন্ন্যাসীদের জন্য খাবার পাঠাতেন, কিন্তু তারা খাবার গ্রহণ করতে চাইতো না। তিনি বলতেন, বন্ধুত্বের দান ভিন্ন আমরা অন্য দান গ্রহণ করি না। আর সেজন্যই রাজা প্রসেনজিৎ এই যে রানী বাসব ক্ষত্রিয়া, এই বাসব ক্ষত্রিয়া হচ্ছেন বৌদ্ধদের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই সে তার এই অপরাধ মোচন করার জন্য সে রানীকে বিয়ে করেছিল। চলো পরের প্রশ্ন দেখে নেই। কোথা থেকে একজন নর্তকী এসেছিল যার রানী মস্তক মুন্ডন করে দিতে চেয়েছেন? উত্তর হয়ে যাবে কাশী থেকে। তোমাদের সামনে কাশী অপশন থাকবে, প্রয়াগ অপশন থাকতে পারে, বারাণসী থাকতে পারে, কিন্তু উত্তর হয়ে যাবে কাশী থেকে। এবং এই নর্তকী নাচতে নাচতে বিবস্ত্র হয়ে পড়েছিল। তারপরে কপিলাবস্তু থেকে কোন 2 জন ব্যক্তি একসাথে আসার কথা ছিল? এখানে কপিলাবস্তু হলো রানীর বাবার দেশ, সেখান থেকে 2 জন আসার কথা ছিল। একজন হচ্ছেন সেই কবি শেখর, আর একজন হচ্ছে বিরুধক। এখন প্রশ্ন হতে পারে এই বিরুধক কে? আসলে এই বিরুধক হচ্ছে রাজা ও রানীর বড় পুত্র। তাহলে আমাদের সামনে একটি বিষয় ক্লিয়ার হয়ে গেল, রাজা এবং রানীর 2টি পুত্র, বড় পুত্রের নাম হচ্ছে বিরুধক এবং ছোট পুত্রের নাম হচ্ছে
রাজশেখর, যার বছর 3 বছর। এবং এই বিরোধকের বয়স কত তোমরা বলতে পারবে? এই বিরোধকের বয়স হচ্ছে 16 বছর। ঠিক আছে, মনে থাকবে, হ্যাঁ, মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। 16 বছর বয়স। ঠিক আছে, চলো 8 নাম্বার, কাছে এসো আরও কাছে, কাছে এসো আরও কাছে। এখানে এই উক্তিটি কে কার প্রতি করেছেন? এখানে এই উক্তিটি রানী সেই কবি শেখরের প্রতি করেছেন, কেননা কবি শেখরের প্রতি সে আসক্ত, আগেও আসক্ত ছিল, এখনও সে আসক্ত। 9 নম্বর প্রশ্নটি ভীষণ ইম্পর্ট্যান্ট, সে এখন সম্পূর্ণ অন্ধ। এখানে কবি শেখর সে বলতে কাকে বুঝিয়েছেন? তার সম্পর্কে যা জানো লেখো। এখানে সে হচ্ছে কবি শেখরের পত্নী, এর নাম হচ্ছে কাকলি, ভালো করে মনে রাখো। এ হচ্ছে কালো, এ বালিকাবধূ এবং গ্রাম্য বালা, এবং সবথেকে বড় কথা হলো এই কাকলি শিক্ষা শূন্য। তাহলে এখানে আরেকটি প্রশ্নও তো আসতে পারে, কবি শেখরের পত্নীর নাম কি? তার উত্তর হয়ে যাবে কাকলি। ঠিক আছে, এবং সে হচ্ছে একজন কালো বালিকাবধূ, গ্রাম্য বালা, এবং সে শিক্ষা শূন্য। চলো পরের প্রশ্নটি দেখে নিই। 10 নম্বর, কালো হলেও সে আমার কুটিরখানে আলো করে রেখেছে। এখানে কবি শেখর কার প্রসঙ্গে বলেছেন? দেখো, এটা তোমার কনফিউশন হতে পারে, কারণ কবি শেখরের যে বউ তার রঙ কালো, আবার তার মেয়ের রঙও কালো, কিন্তু এই লাইনটি স্পেশালি তার মেয়ে প্রসঙ্গে বলা হয়েছে, কবির মেয়ে প্রসঙ্গে বলা হয়েছিল। ঠিক আছে, তাহলে কালো হলেও সে আমার কুটিরখানে আলো করে রেখেছে, এখানে সে হলো কবির মেয়ে, যার রং হচ্ছে তার মায়ের মতো এবং মুখটা হচ্ছে কবির মতো, মায়ের মতো, রং হচ্ছে মায়ের মতো আর মুখ হচ্ছে কবির মতো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই। প্রকৃতির প্রতিশোধ, এই উক্তিটি কার? খুব ছোট্ট একটা লাইন, কিন্তু এটাই গুরুত্বপূর্ণ। এটির উক্তিটি হয়ে যাবে রানীর। পরেরটা ইম্পর্টেন্ট, তুমি বসন্তে রানী বাসন্তী, বক্তাকে, এখানে কে কার প্রতি এই উক্তিটি করেছেন? এখানে এই উক্তিটি করেছেন কবি, এবং এখানে বসন্তে রানী বাসন্তী বলা হয়েছে রানী বাসব ক্ষত্রিয়াকে। এটি ভীষণ ইম্পর্টেন্ট, বলতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13, এটি আর এটাও ইম্পর্টেন্ট, এই চরণটি বা এই লাইনটি বলা যেতে পারে 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। দেখো লাইনটি, জীবনের পুরানো পাতাগুলি ছিঁড়ে ফেলে নতুন পাতায় নতুন পুঁথি লেখো, শান্তি পাবে, মুক্তি পাবে। এই তাৎপর্যপূর্ণ উক্তিটি কে করেছেন? উত্তরটি হয়ে যাবে কবি করেছেন রানীর প্রতি। আসলে আমি আগেও বলেছি রানী এই কবির প্রতি আসক্ত, আগেও ছিলেন, এখনও রয়েছে, কিন্তু কবি তাকে চান না, কেন? কবি যাকে বিয়ে করেছেন সে অন্ধ হতে পারে, সে কালো হতে পারে, কিন্তু কবি তাকে ভালোবাসেন, তার নিজের সন্তান রয়েছে, তাই সে যেমনই হোক তাকেই ভালোবাসেন, কিন্তু রানী তার প্রতি আসক্ত, সে কবিকে ছাড়া বাঁচতে পারবে না, বারবারই এই কথা বলে। তাই কবি বলেছিল যে তুমি পুরনো দিনে যা কিছু হয়েছে সবগুলো ভুলে যাও, নতুন করে জীবনটাকে শুরু করো। তাই বলেছে জীবনের পুরনো পাতাগুলি ছিঁড়ে ফেলে নতুন পাতায় নতুন পুঁথি লেখো। বলছে অতীতে যা কিছু হয়েছে সব কিছুকে ভুলে যাও, তার থেকে নতুন করে একটা জীবন শুরু করো। ভীষণ ইম্পর্টেন্ট। তারপর, আমার রক্ত মাংসে তুমি জড়িয়ে রয়েছো আমার এই নগ্ন সত্যকে, এখানে বক্তা রানী, সেই সঙ্গে আমার রক্ত বলতে রানীর রক্ত, এখানে তুমি বলতে কবি শেখর। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখে নিই। সেই হবে আমার প্রথম ও প্রধান গৌরব, এটু ইম্পর্টেন্ট, না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই হবে আমার প্রথম ও প্রধান গৌরব, এখানে এই কথাগুলো কে কোন প্রসঙ্গে করেছেন? এর উত্তরটি হয়ে যাবে, এখানে বক্তা হচ্ছেন বিরোধক, অর্থাৎ রাজা এবং রানীর যে বড় পুত্র সে। এখানে কার প্রসঙ্গে বলা হয়েছে? এখানে বলা হয়েছে শাক্যমণি ভগবান বিদ্যর মস্তক ছিন্ন করা। আসলে বিরোধক যখন তার মাতামহের বাড়িতে গিয়েছিল, সেখানে গিয়ে প্রকৃত ঘটনা জানতে পারে যে তার মা আসলে রাজার কন্যা নয়, সে আসলে রাজার যে নাচনেওয়ালি ছিল তার কন্যা। ঠিক আছে, সেই কন্যা অর্থাৎ যে হচ্ছে বিরোধকের মা, সে আসলে রাজার কন্যা নয়, সে হচ্ছে রাজার যে নাচনেওয়ালি ছিল
সেই নাসনেওয়ালের কন্যা হচ্ছে তার মা। ঠিক আছে, সেই ঘটনাটা সে সেখানে জানতে পারে এবং তাই বাড়ি এসে বলেছিল যে সে সাক্ষ্যমণির মাথা ছিন্ন করবে এবং এটাই হবে তার প্রথম ও প্রধান গৌরব। এবং এই যে ঘটনা, এই ঘটনার জন্য কিন্তু তার মা যে বাসব ক্ষত্রিয়া সেও শান্তি পেত না। সে বারবার সেই কথা বলতে চাইতো এবং শেষ পর্যন্ত সে রাজাকে বলেও দিয়েছিল এবং নিজের পরিচয় দেওয়ার আগেই সে নির্বাসন দণ্ড ভোগ করে নেয়। তারপরে 16 নম্বর প্রশ্ন, আশ্রমের শেষ হত্যা, প্রথম এবং শেষ, মা। এই তাৎপর্যপূর্ণ উক্তির বক্তা হলেন বিরোধক। এটি নাটকের শেষ উক্তি। এখানে আশ্রমের শেষ হত্যা, প্রথম এবং শেষ, সে প্রথমে বিরোধক প্রথমে সেই প্রতিশোধ নেওয়ার জন্য ভগবান বুদ্ধের মস্তককে ছিন্ন করে নিয়ে আসতে বলেছিল এবং এটাই বলেছিল তার পক্ষে প্রথম ও প্রধান গৌরব। কিন্তু যখন হত্যাকারী মস্তক নিয়ে এলো তখন দেখা গেল সেই মস্তক আসলে সাক্ষ্যমণি বা ভগবান বুদ্ধের নয়, এ আসলে তার যে মা, বিরোধকের যে মা বা রানী, সেই রানীরই মস্তক। তার জন্যই বিরোধক বলেছে এটাই আশ্রমের শেষ হত্যা এবং প্রথম এবং শেষ, এবং সে তার মা বলে চিৎকার করে এবং একটু পরে সে অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, এবং এই লাইনটি হচ্ছে রাজপুরী নাটকের সব থেকে শেষ উক্তি। ঠিক আছে, আমাদের এই আলোচনাটা এখানেই শেষ হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আশা করব যতটুকু আমি আলোচনা করছি তোমরা যদি এটিকে ভালো করে দেখে নাও, এখান থেকেই পরীক্ষাতে কমন পেয়ে যাবে, এর থেকে আর কঠিন কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, এবং আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেব, তোমরা বিভিন্ন পিডিএফগুলো পাওয়ার জন্য সেই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে তাহলে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকলো। তোমাদের জন্য নতুন আর একটি বিষয়ের উপর আলোচনা নিয়ে আসবো। আপাতত এই পর্যন্ত থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা।